বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি নতুন উপন্যাসের আলোচনার ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে এবং সাহিত্য রসপ্রেমী প্রত্যেকটি মানুষকে। আজকের উপস্থাপনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি অপূর্ব সুন্দর পল্লী জীবন আশ্রিত উপন্যাস পণ্ডিত মশাই কেন্দ্রিক হতে চলেছে। উপস্থাপনা করছি আমি রিনি সেনগুপ্ত। নমস্কার। আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পণ্ডিত মশাই এই উপন্যাসটা সম্পর্কে আমরা গল্পচ্ছলে জানব। উপন্যাসটার মধ্যে বিষয়বস্তু কি আছে, উপন্যাসের প্রধান চরিত্র কারা, উপন্যাসটির ঘটনা প্রবাহই বা ঠিক কোন দিকে গড়াচ্ছে, এই সমস্ত আলোচনা আজকে করব। তো প্রথমেই বলি, পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্র দুজন। একজন হচ্ছে কুসুম এবং অপরজন হচ্ছে বৃন্দাবন। আমরা এতে দুজনকে উপন্যাসের নায়ক নায়িকা বলতে পারি। এরা দুজনেই গ্রামে বসবাসকারী খুব সাধারণ যুবক যুবতী, কিন্তু এদের জীবন ইতিহাসটা একটু বিচিত্র এবং অন্যরকম। প্রথমে আসি কুসুমের কথায়। উপন্যাসটা শুরু হচ্ছে এইভাবে যে কুসুমের বাল্য জীবনের ইতিহাসটা এতটাই বিশ্রী এবং কলঙ্কিত যে কুসুম নিজেও তার ছেলেবেলাটাকে নিয়ে খুব লজ্জিত। তার কারণ হচ্ছে খুব ছেলেবেলায় অর্থাৎ অল্প বয়সে কুসুমের মা তাকে বিবাহ দিয়ে দেন বৃন্দাবনের সঙ্গে। তখন কুসুমের বয়স মাত্র 5 বছর। বারল নামক একটি গ্রামের অবস্থাপন্ন বৈষ্ণব পরিবারের প্রধান গৌরদাস অধিকারী মশাই তার একমাত্র পুত্র বৃন্দাবনের জন্য কুসুমকে পুত্রবধূ রূপে পছন্দ করেছিলেন এবং কুসুমের মা খুব আনন্দের সঙ্গেই তাদের বিবাহ দিয়েছিলেন। কিন্তু বিবাহের কিছুকালের মধ্যেই কুসুমের মার চরিত্র সংক্রান্ত একটি দুর্নাম সমাজে রটে। যেহেতু কুসুমের মা বিধবা ছিলেন, তো সেই বিধবা নারীর জীবনে কোনো কলঙ্ক আসাটা তো খুব একটা কাম্য নয়। সেই কারণে কুসুমের মায়ের নামে ওঠা এই কলঙ্ক শুনে এই গৌরদাস অধিকারী অর্থাৎ বৃন্দাবনের বাবা কুসুমকে পুত্রবধূ রূপে গ্রহণ না করে তাকে ত্যাগ করেন এবং পুত্রের পুনরায় একটি অন্য পরিবারে বিবাহ দেন। কুসুমকে যখন তার শ্বশুরবাড়ি থেকে ত্যাগ করা হয় তখন কুসুমের মা প্রচণ্ড কুপিত হন অর্থাৎ রেগে যান এবং রেগে গিয়ে তিনি স্থির করেন যে তার মেয়ের তিনি পুনরায় কণ্ঠী বদল করবেন। আলোচ্য কাহিনীতে কুসুম এবং বৃন্দাবন তাদের উভয় পরিবারই বৈষ্ণব পরিবার। তো বৈষ্ণব পরিবারের মধ্যে একটি নিয়ম রয়েছে কণ্ঠী বদল করা। এটিও বিবাহের অনুরূপ একটি প্রক্রিয়া। তো যথারীতি কুসুমের মা ওই 5 বছরের কুসুমকে, যার কিনা বৃন্দাবনের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু তার শ্বশুরবাড়ি থেকে তাকে ত্যাগ করা হয়েছে, তাকে অন্যত্র একটি ভিন্ন গ্রামে নিয়ে গিয়ে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে কণ্ঠী বদল করিয়ে দেন। তার কিছুদিনের মধ্যেই সেই বয়স্ক ব্যক্তি অর্থাৎ যার সঙ্গে দ্বিতীয়বার কুসুমের কণ্ঠী বদল হলো তিনি মারা যান। যথারীতি কুসুম তারপর থেকে বিধবার মতো জীবনযাপন করছে। এরপর কেটে গেছে বেশ অনেকগুলি বছর। এই অনেকগুলি বছরের মধ্যে সময় ও পরিস্থিতি কিছুটা পাল্টেছে। আমরা দেখতে পাই কুসুমের মা মারা গেছেন। কুসুম বর্তমানে বসবাস করে তার দাদা কুঞ্জর সঙ্গে। এই ভাই বোনের একটি খুব হতদরিদ্র সংসার রয়েছে, যে সংসারে আয়ের একমাত্র উৎস হলো কুঞ্জ মণিহারি দ্রব্য মাথায় করে ঝুড়িতে করে নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বেড়ায়। যা 2-4 পয়সা তাতেই তাদের রোজগার হয়, তাই দিয়ে ভাই বোনের পেট কোনো ক্রমে চলে যায়, অর্থাৎ তারা হতদরিদ্র। এদিকে এই বছরে বৃন্দাবনেরও বাবা মারা গেছেন এবং বৃন্দাবনের যে পুনর্বিবাহ করা পরের যে স্ত্রীটি ছিল অর্থাৎ দ্বিতীয় স্ত্রী, তিনিও একটি ছোট্ট সন্তান জন্ম দিয়ে একটি পুত্র সন্তান প্রসব করে তার কিছুদিন পর মারা গেছেন। অর্থাৎ বৃন্দাবন এখন পত্নীহীন এবং কুসুমও বর্তমানে বিধবার মতো জীবনযাপন করছে। কুসুমের বর্তমানে 16 বছর বয়স, সে 16 বছরের ভর যুবতী এবং বৃন্দাবনের বয়সও মোটামুটি 26-27। যথারীতি এরপর বৃন্দাবনদের পরিবার থেকে তার মা এবং বৃন্দাবন উভয়ই চেয়েছে কুসুমকে পুনরায় তারা নিজেদের বধূ রূপে গ্রহণ করবে, যেহেতু কুসুমের সঙ্গে বৃন্দাবনের জীবনে প্রথম বিবাহ হয়েছিল। কিন্তু এই প্রক্রিয়ায় বাধ সেধেছে কুসুম নিজে। কুসুম যে বিবাহ করে সংসার করতে চায় না এমনটা নয়, কিন্তু তার মনে একটি আজন্ম লালিত সংস্কার রয়েছে। ছেলেবেলা থেকেই সে পাড়া প্রতিবেশীর যে কয়টি বন্ধু বান্ধবীর সঙ্গে মিশেছে, একসঙ্গে মানুষ হয়েছে, তারা প্রত্যেকেই ব্রাহ্মণের কন্যা। ব্রাহ্মণের কন্যারা তৎকালীন সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে নিজেদেরকে বেঁধে রাখত। তাদের একবারই বিবাহ হতো এবং বিবাহের পরবর্তীকালে যদি কারো স্বামী মারাও যেত তারা বৈধব্য জীবনযাপন করত। কোনো সময় তারা কিন্তু দ্বিতীয়বার বিবাহ করতো না।
কুসুমের মনে হয়েছে তার এই যে বান্ধবীগুলি রয়েছে তারা যদি দেখে যে কুসুমের জীবনে বারংবার বিয়ে হচ্ছে, কণ্ঠী বদল হচ্ছে, একবার তাকে যে শ্বশুরবাড়ি থেকে ত্যাগ করে দেওয়া হয়েছে সেই শ্বশুরবাড়িতেই পুনরায় তাকে আবার কণ্ঠী বদল করে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে এই ঘটনাটা কুসুমের কাছে নিতান্ত লজ্জার হয়ে দাঁড়াবে। সেই লজ্জার হাত থেকে বাঁচার জন্য কুসুম কিন্তু আর পুনরায় বৃন্দাবনের ঘরে ফিরে যেতে চায়নি বা চায় না। এই বিষয়টা নিয়ে প্রায়শই কুঞ্জর সঙ্গে কুসুমের তর্ক বিতর্ক হয়। যেহেতু বৃন্দাবনরা এখন উপযাচক হয়ে কুসুমকে নিজেদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাইছে, তাই কুসুমের এ ব্যাপারে আর না করা উচিত নয় বলেই তার দাদা কুঞ্জ মনে করেছে। কিন্তু কুসুম এই ব্যাপারে একেবারেই কড়া মনের অধিকারী। সে কিছুতেই পুনরায় বৃন্দাবনের সংসার করতে যাবে না, এ ব্যাপারে সে দৃঢ়চিত্ত। এরই মধ্যে ঘটেছে একটা ঘটনা। একদা মালপত্র বিক্রি করতে করতে কুঞ্জ গিয়ে পৌঁছেছে কুসুমের শ্বশুরবাড়ির পাড়া বারলে, এবং সেখানে পথে তার সঙ্গে দেখা হয়ে গেছে বৃন্দাবনের। বৃন্দাবন কুঞ্জকে নিজের বাড়িতে খুব সাদরে আহ্বান করে নিয়ে গেছে এবং তাকে খেতে দিয়েছে, তার অনেক আদর যত্ন করেছে, এবং সব থেকে বড় কথা তারা পুনরায় কুসুমকে নিয়ে যাওয়ার কথা উপস্থাপন করেছে। কুঞ্জকে তারা এও জানিয়েছে যে কুসুমকে যদি তাদের বউ করে তাদের বাড়িতে পাঠানো হয় তাহলে তারা বিবাহের উপঢৌকন স্বরূপ প্রচুর ধুতি, শাড়ি, চাদর ইত্যাদি কুঞ্জকে দেবে। কুসুমকে 5 ভরি সোনার গয়না দেবে এবং প্রায় 100 ভরি মতো রূপোর গয়না দেবে। অর্থাৎ কুসুমকে সোনায় রূপোয় মুড়িয়ে তারা মাথায় তুলে বাড়ির বউ করে বাড়িতে নিয়ে আসবে। কুঞ্জ এই ব্যাপারটা শুনে খুবই খুশি হয়েছে, সে খুবই রাজি এই ব্যাপারটাতে। কিন্তু কুসুমকে রাজি করাবে কে? সেই রাত্রে কুঞ্জ বাড়ি ফিরে এসে নানাভাবে চেষ্টা করেছে কুসুমকে রাজি করাবার, কিন্তু তার সঙ্গে কুসুমের ঝগড়া লেগে গেছে। কুসুমের সঙ্গে মন কষাকষি হওয়ার ফলে পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠেই কুঞ্জ বাড়ি থেকে বেরিয়ে যেদিকে দুচোখ যায় চলে গেছে। অর্থাৎ সারা দিনের জন্য সে বেপাত্তা হয়ে গেছে। ইতিমধ্যে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। কুসুম অবাক হয়ে স্নান সেরে যখন সবেমাত্র পুজোয় বসেছে, সে দেখলো তাদের বাড়ির সামনে দুটি গরুর গাড়ি এসে দাঁড়িয়েছে, এবং সেই গরুর গাড়ি থেকে নেমে আসছেন এক বিধবা মহিলা, যাকে দেখে খুবই সুদর্শন, খুবই নিষ্ঠাবান এবং ব্যক্তিত্বময়ী নারী বলে মনে হচ্ছে। সেই মহিলা কুসুমের বাড়িতে প্রবেশ করার পর কুসুম যখন অবাক হয়ে গেছে, তখন সেই মহিলা তাকে আশীর্বাদ করে বলেছেন যে, বাছা, তুমি আমায় চিনবে না? কুঞ্জ কোথায়? কুঞ্জ আমাদেরকে কালকে নিমন্ত্রণ করে এসছে। তারপরেই কুসুম দেখতে পেয়েছে যে অন্য গরুর গাড়িগুলিতে বেশ কতগুলি বাচ্চা ছেলে মেয়ের সঙ্গে রয়েছে স্বয়ং তার স্বামী বৃন্দাবন। কুসুম বুঝতে পেরেছে যে প্রকৃতপক্ষে কুঞ্জই আগের দিন এদেরকে সাদরে নিমন্ত্রণ করে এসছে তার বাড়িতে আসার জন্য। কিন্তু এতগুলি ব্যক্তিকে যে দুপুরবেলা খেতে দেবে তেমন কোনো অন্যের সংস্থান কুসুমের ঘরে তখন একদমই নেই। এমনিতেই কুসুমরা হতদরিদ্র, এতগুলি ব্যক্তিকে এখন দুপুরবেলা কি দিয়ে সে খাওয়াবে? ভেবে ভেবে কুসুমের হাত পা আড়ষ্ট হয়ে গেছে। সেই সময় কুসুম একটি পথ বের করেছে। যে কিনা কোনোদিনও বৃন্দাবনের মুখের দিকে তাকিয়ে কথা বলেনি বা কোনোদিনও বৃন্দাবনের সামনে যাবে বলে ভাবেনি, সেই কুসুম আড়াল থেকে হাতছানি দিয়ে বৃন্দাবনকে ডেকেছে এবং আড়ালে ডেকে নিয়ে তার সঙ্গে পরামর্শ করেছে কি করে এতগুলি লোককে সে দুপুরবেলা খেতে দেবে, কারণ ঘরে তার কিছুই নেই। বৃন্দাবন অবস্থা বুঝে চট করে উপায় করেছে। স্নান করতে যাওয়ার নাম করে গামছাটি হাতে নিয়ে সে পাড়ার মুদি দোকানে গিয়ে সমস্ত বাজার দোকান সওদা করে কুসুমের কাছে ধামায় ভরে পাঠিয়ে দিয়েছে। এইভাবে করে কুসুম এবং বৃন্দাবন দুজনের বুদ্ধিতে এবং সহযোগিতায় সেদিনের মতো বিপদের হাত থেকে বেঁচেছে কুসুম এবং সকলকে খাইয়ে দাইয়ে তৃপ্ত করেছে। এই একদিনের যে নৈকট্য বা একদিনের যে দাম্পত্য জীবন বা সম্পর্ক, সেটা কুসুমের শাশুড়ি মাকে অর্থাৎ বৃন্দাবনের মাকে অত্যন্ত তৃপ্ত করেছে। তিনি খুশি মনে তার বধূ মাতাকে অর্থাৎ কুসুমকে একজোড়া সোনার বালা দিয়ে আশীর্বাদ করেছেন এবং খুব তাড়াতাড়ি দিনক্ষণ দেখে তিনি যে কুসুমকে অনুষ্ঠান করে নিজের বাড়িতে বধূরূপে সমাদর করে নিয়ে যাবেন সেই কথা স্থির করে বাড়িতে ফিরে এসছেন খুবই আনন্দিত মনে। কুসুমের মনেও যে আনন্দের কোনো তরঙ্গ হিল্লোল লাগেনি সেটা বললে ভুল বলা হবে। কুসুমও কিন্তু অদ্ভুত এক সুখের, এক শান্তির, এক সাংসারিক আনন্দের স্বাদ সেই দিন পেয়েছিল বৃন্দাবনের সাহচর্যে সকল লোককে রেঁধে বেড়ে খাওয়ানোর মাধ্যমে। কিন্তু পরবর্তীকালে কুসুম যখন বসে বসে ভেবেছে তার অদৃষ্টের কথা, এককালে তাকে তারা বধূ হওয়া সত্ত্বেও যে ত্যাগ করেছিল সেই কথা, তখন কুসুমের মনে আবার একটি রাগ, প্রতিহিংসা, জ্বালা জেগে উঠেছে। রাত্রিবেলা যখন ধীরে ধীরে কুঞ্জ বাড়িতে প্রবেশ করেছে তখন কুসুম তার দাদার হাতে সোনার বালার দুটি দিয়ে তাকে বলেছে যে সকালে বারল থেকে যারা এসছিল তারা ভুল করে এই সোনার বালা দুটি ফেলে গেছে, অবিলম্বে যেন তাদেরকে গিয়ে তাদের বালা ফিরিয়ে দেওয়া হয়। সাদাসিধে সরল মনের কুঞ্জ এই সমস্ত ব্যাপারে জটিলতা বুঝতে পারেনি। সে বালা দুটো নিয়ে তৎক্ষণাৎ ছুটতে ছুটতে বারলে এসছে এবং বৃন্দাবনের মায়ের হাতে বালা দুটি দিয়ে বলেছে যে, মা, তুমি কেমন বেয়াক্কেলে বলো দেখি, এত দামি সোনার বালা কেউ কি ভুল করে কারোর বাড়িতে ফেলে আসে?
বৃন্দাবনের মা বালা দুটি পেয়ে অবাক হয়েছেন এবং অপমানে স্তব্ধ হয়ে গেছেন। তিনি ভাবতে পারেননি তার আশীর্বাদী বালা এইভাবে করে কুসুম ফেরত দিতে পারে। এই অপমান শুধু যে বৃন্দাবনের মায়ের বুকে বেজেছে তাই নয়, পুত্র হিসেবে বৃন্দাবনও তার মায়ের অপমানে অত্যন্ত ব্যথিত হয়েছে। এবং এতক্ষণ তারা যে সুখ স্বপ্ন বুনছিল মনে মনে, এতক্ষণ তারা যে ভাবছিল যে কুসুমকে তারা বাড়ির বধূ করে আনবে এবং তাদের ভেঙে যাওয়া সংসার আবার ধনে জনে পরিপূর্ণ হয়ে উঠবে, সেই ভাবনা কিন্তু তাদের মন থেকে অস্তমিত হয়েছে। তারা বুঝতে পেরেছে কুসুম আর কোনোভাবেই তাদের সংসারের গৃহবধূ রূপে ফিরে আসতে চায় না। এই অপমানে বৃন্দাবন আর তার মা স্তব্ধ হয়ে গেছে। বাস্তবিকই বৃন্দাবনদের পরিবার অত্যন্ত সম্পন্ন, ধনী, অর্থের তাদের অভাব নেই, কিন্তু সেই জন্য তারা একটুও অহংকারী নয়। তাদের মন অত্যন্ত ভালো, সহজ সরল এবং পবিত্র। বৃন্দাবনের পিতা বেঁচে থাকতে যদিও বা তিনি কুসুমের মায়ের চরিত্র নিয়ে কিছু সন্দেহ প্রকাশ করেছেন, কিন্তু পরবর্তীকালে তিনি মারা যাওয়ার পর বৃন্দাবন বা তার মা তাদের কারুর মনেই কিন্তু কুসুমদের সম্পর্কে কোনো নেতিবাচক চিন্তাধারাই নেই। তারা কুসুমকে সাদরে সম্মানের সঙ্গে নিজের বাড়ির বউ রূপে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু কুসুম মুহূর্তের ভুলে তাদের দেওয়া সেই আশীর্বাদী বালা ফিরিয়ে দিয়ে তাদের বুকে যে অপমানের তীব্র আগুন জ্বালিয়ে দিয়েছে, তার প্রতিক্রিয়ায় গোটা উপন্যাসের ঘটনাটি কিন্তু নেগেটিভিটির দিকে বা নেতিবাচকতার দিকে গমন করেছে। এরপর আমরা দেখি মন ভেঙে গেছে বৃন্দাবনের এবং তার মায়ের। যদিও তার পূর্বে বৃন্দাবন এবং তার মা পরিকল্পনা করেছিল কিভাবে কুসুমকে তাদের বাড়ির বউ করে নিয়ে আসার পর কুঞ্জর জীবনটাও তারা অপূর্ব সুন্দর করে সাজিয়ে দেবে। কারণ কুঞ্জ একা একজন পুরুষ মানুষ, বোনের ভরসাতেই তার সংসার চলে এবং কুঞ্জ অত্যন্ত দরিদ্র। তাই বৃন্দাবনের মা নিজে উপযাচক হয়ে কুঞ্জর বিবাহের ব্যবস্থা করেছে। নিজের নাওয়া খাওয়া ভুলে গিয়ে ভিন্ন গ্রামে গরুর গাড়ি নিয়ে তিনি ছুটে গেছেন এবং সম্বন্ধ করে ভালো পরিবারের অবস্থাপন্ন মেয়ের সঙ্গে কুঞ্জর বিবাহ তিনি স্থির করেছেন। এবার কুসুমের ওপর রাগ করে তো আর কুঞ্জর জীবনটা তারা বরবাদ করে দিতে পারেন না। তাই তারা উপযাচক হয়ে নিজের থেকে অর্থ দিয়ে, নিজের থেকে ঘটকালি করে, সম্বন্ধ করে তারা কুঞ্জর বিয়ের ব্যবস্থা করেছেন। যদিও কুসুমকে নিজের বাড়ির বধূ করে আনার যে ইচ্ছা বা প্রবণতা, সেটা ততদিনে তাদের মন থেকে নষ্ট হয়ে গেছে। কিন্তু তবুও কুঞ্জর বিবাহ উপলক্ষে আরও একবার দুবার বৃন্দাবন কিন্তু কুসুমদের বাড়িতে গমন করেছে এবং খুব স্বাভাবিকভাবেই কুসুমের সঙ্গে তার কথোপকথন হয়েছে। এরই মাঝখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেটি হলো বৃন্দাবনের ছেলে চরণ কেন্দ্রিক। বৃন্দাবনের একটি 6-7 বছরের ছোট্ট বাচ্চা মিষ্টি ছেলে রয়েছে, যে তার পূর্ব পত্নীর ছেলে, অর্থাৎ যে পত্নী মারা গেছে তার ছেলে। সেই ছেলেটিকে নিয়ে বৃন্দাবন একদিন কুঞ্জর বিয়ের কথা বলতে কুসুমদের বাড়িতে গিয়েছিল। যথারীতি সেদিনকেও বাড়িতে কুঞ্জ ছিল না, কুসুম একা ছিল। কুসুম বাড়ির বাইরে বেরিয়েই এই ছোট্ট শিশুটিকে দেখে তার প্রতি তার মমত্ববোধ তীব্র হয়ে লালায়িত হতে থাকে। কুসুম সন্তানহীনা যুবতী, সন্তানের প্রতি মায়া মোহ তার মধ্যে থেকে তীব্রভাবে উঠে আসতে থাকে এই চরণ বলে বাচ্চাটিকে দেখে। তার মনে হয় এই শিশুটির মা হিসেবে সেই এই শিশুটিকে কাছে পেতে পারত, শিশুটিকে যত্ন করতে পারত, তাকে লালন পালন করতে পারত। কিন্তু নিজের ক্ষণিক একটি ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণে এবং বৃন্দাবনের বধূ হয়ে তার গৃহে গমন না করার কারণে চরণের মা হওয়ার আসনটিও কুসুম নিজের দোষেই হারিয়েছে। তাই কুসুমের আফসোস হয়, সে চরণকে বুকে চেপে ধরে, তাকে নাইয়ে খাইয়ে যত্ন করে সে তৃপ্তি লাভ করে। কিন্তু কিচ্ছু করার নেই, চরণ যে পরের সন্তান, বাধ্য হয়ে চরণকে আবার তার বাবার কাছে ফেরত পাঠাতে হয় কুসুমকে। আমরা দেখি কুসুমের মাতৃসত্তা কিভাবে প্রতি মুহূর্তে চরণের জন্য লালায়িত হয়েছে, আর মাতৃহীন চরণও কেমন অতি সহজেই কুসুমকে ভালোবেসে ফেলেছে, তাকে নিজের মা বলে গ্রহণ করে নিয়েছে। অদ্ভুতভাবে গোটা উপন্যাসটা জুড়ে আমরা দেখতে পাই বৃন্দাবন কুসুমকে ভালোবাসে, কুসুমও বৃন্দাবনকে মনে মনে ধীরে ধীরে পছন্দ করছে। কুসুম বৃন্দাবনের ছেলে চরণকে ভালোবাসে, চরণও কুসুমকে মা বলে মেনে নিয়েছে, বৃন্দাবনের মাও কুসুমকে পুত্রবধূ রূপে মেনে নিয়েছেন। তবুও অদৃষ্টের কি নির্মম পরিহাস যে এই প্রত্যেকটি চরিত্র পরস্পর প্রত্যেকেই ভালো হওয়া সত্ত্বেও তাদের জীবনে কোনো মিলনান্তক পরিসমাপ্তি ঘটল না। তাদের জীবনটা সুখময় এবং সুন্দর হয়ে উঠতে পারত, কিন্তু কপালের কি আশ্চর্য দোষ, তাদের জীবনে কোথাও একটা যেন একটা কালো ছায়া, একটা নেতিবাচকতার প্রভাব পড়েই রইল এবং তাদের প্রত্যেকের জীবন শেষ পর্যন্ত নেতিবাচকতার দিকেই গড়িয়ে গেল। কিভাবে সেই নেতিবাচকতা তাদেরকে গ্রাস করলো, এবার সেই কাহিনী আমরা শুনবো। কাহিনীর পরবর্তী অংশে আমরা দেখি কুঞ্জর ধুমধাম করে বিয়ে হয়ে গেছে এক বেশ অবস্থাপন্ন পরিবারের মেয়ের সাথে।
কুঞ্জর স্ত্রীর অভিভাবক বলতে শুধুমাত্র রয়েছেন তার বিধবা মা। এই মহিলা বেশ দাপুটে এবং কড়া মহিলা। বিবাহের পর কুঞ্জকে যত শীঘ্র সম্ভব তিনি নিজের পরিবারের অংশ করে তুলেছেন এবং তার এই অবিবাহিত বোন কুসুমটি যে কুঞ্জর গলায় একটি পরগাছা বা একটি ঝামেলার বস্তু সেটা বুঝিয়ে দিতেও তিনি দেরি করেননি। নিজের জামাইকে নিজের কাছে রাখার ব্যাপারেই তিনি আগ্রহী এবং আমরা অদ্ভুতভাবে দেখেছি বিবাহের পর ধীরে ধীরে কুঞ্জ কেমন বদলে গেছে। বোনের প্রতি দায়িত্ব, কর্তব্য সব কিছু সে যেন ভুলে গেছে এবং শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে, শ্বশুরবাড়ির সম্পত্তি ভোগ করতেই সে যেন বেশি আগ্রহী হয়ে উঠেছে। মাথায় ঝুড়ি নিয়ে পাড়ায় পাড়ায় ফেরিওয়ালার মতো ফেরি করে বেড়াতে এখন কুঞ্জর প্রেস্টিজে লাগে। নিজের আত্ম অহংকারে সে একটি দোকান খুলে বসেছে এবং সেই দোকানে বসে সে পান খাওয়া, তামাক খাওয়াতে এবং আড্ডা মারাতেই বেশি আগ্রহী হয়ে উঠেছে। তাই দোকান তার চলে না বললেই চলে। বোনের প্রতি দায়িত্ব কর্তব্য সে সম্পূর্ণ ভুলে গেছে এবং বোন তার গলায় যেন এখন একটি পরগাছা রূপে প্রতিভাত হয়েছে এবং বোনকে ত্যাগ করতে পারলেই সে বাঁচে। এতদিনে কুসুম বুঝতে পেরেছে যে যে জীবনকে সে হেলায় ত্যাগ করেছে সেই জীবনটা তার কাছে কত গুরুত্বপূর্ণ ছিল। বাধ্যতাবশত কুসুম বৃন্দাবনকে চিঠি লিখে রীতিমতো উপযাচক হয়ে জানিয়েছে যে তার আর দিন চলছে না, তার দাদা তাকে আর দেখছে না, খাওয়া দাওয়াও জুটছে না বললেই চলে। সে বৃন্দাবনের কাছে রীতিমতো আশ্রয় প্রার্থনা করেছে, কিন্তু বৃন্দাবনের সরল সাদাসিধে মাকে একবার সোনার বালা ফিরিয়ে দিয়ে যে অপমান কুসুম করেছে তার প্রতি উত্তরে বৃন্দাবন উপযাচক হয়ে কুসুমকে আর স্ত্রী রূপে গ্রহণ করতে পারেনি। মায়ের সম্মান বৃন্দাবনের কাছে এতটাই বড় যে সে কুসুমকে বলেছে, তুমি নিজে যদি পায়ে হেঁটে আমাদের বাড়িতে এসে মায়ের থেকে ক্ষমা চাও এবং মাকে বলো যে তোমাকে গ্রহণ করে নিতে, এবং মা যদি তোমাকে গ্রহণ করে নেন তাহলে অবশ্যই আমি তোমাকে গ্রহণ করে নেব। এবং আমরা গল্পের পরিস্থিতি অনুযায়ী বুঝতেও পারছি যে বৃন্দাবনের মা এতটাই ভালো মানুষ, কুসুম যদি তার কাছে গিয়ে একবার হাত জোর করে ক্ষমা চেয়ে নেয় তিনি অবশ্যই সম্মত হবেন তাকে বধূরূপে গ্রহণ করতে, তিনি তাকে বুকে জড়িয়ে নেবেন। কিন্তু কুসুমের আত্ম অহংকার তাকে বাধা দিয়েছে বৃন্দাবনের মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে। কাজেই বৃন্দাবন দাস দাসী সহ গরুর গাড়ি পাঠানোর পরেও কুসুম একা শ্বশুরবাড়িতে যেতে কোনোভাবেই রাজি হয়নি। সে কিন্তু তার পুত্র চরণ, যে কিনা তার কাছে ছিল এতদিন, তাকে একাই পাঠিয়ে দিয়েছে, গরুর গাড়িতে তুলে নিজে যায়নি। বৃন্দাবন আশা করেছিল যে গরুর গাড়িতে সে চরণকে আনতে পাঠিয়েছে সেই গরুর গাড়িতে কুসুম নিজেও ফিরে আসবে তাদের কাছে, কিন্তু কুসুম সেবারও তাদের এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। এইভাবে ঘটনার টানাপোড়েনে শেষ পর্যন্ত আমরা দেখি কুসুম আর বৃন্দাবনের মিলন কোনোদিনই আর সম্ভবপর হলো না, বরং গল্পের মধ্যে একটি অভাবনীয় দুর্ভাগ্য নেমে এলো। বারল গ্রাম জুড়ে দেখা দিল ভয়াবহ কলেরা। তখনকার দিনে এরকম ছোঁয়াচে রোগ গ্রামকে গ্রাম উজাড় করে দিত এবং তখনকার দিনে ভালো ওষুধ, অ্যান্টিবায়োটিক, ডাক্তার এগুলোর প্রভাব গ্রাম বাংলায় না থাকায় মানুষ ইঁদুর বেড়ালের মতন মরত, অর্থাৎ জন্তু জানোয়ারের মতন মানুষ মারা যেত। গ্রামকে গ্রাম পুরো শেষ হয়ে যেত এবং ছোঁয়াচে রোগ একবার একজনকে ধরলে তার থেকে আরো অন্য অন্য লোককে ধরাটা ছিল খুবই স্বাভাবিক ব্যাপার। যথারীতি বারল গ্রামের এক একটি পরিবারকে এক একবার কলেরা রোগ গ্রস্ত করতে আরম্ভ করলো এবং কলেরার জীবাণু এমনভাবে ছড়িয়ে পড়লো যে গ্রামের প্রায় প্রত্যেকটি পরিবার থেকেই একজন দুজন করে সদস্য মারা যেতে লাগলো। এই মুহূর্তে প্রচণ্ড ভয় পেল বৃন্দাবন। নিজের একমাত্র পুত্র চরণকে বাঁচিয়ে রাখবার দুর্দমনীয় চেষ্টায় সে শেষবারের মতন কুসুমের কাছে সাহায্য প্রার্থনা করলো। সে চরণকে নিয়ে কুসুমের কাছে গেল, তাকে কুসুমের কাছে অন্য গ্রামে রেখে আসবে বলে, যাতে করে চরণ অন্তত সেফ থাকে, ভালো থাকে। এর আগেও একবার দুবার চরণ তার মায়ের কাছে অর্থাৎ কুসুমের কাছে গিয়ে থেকেছে এবং কুসুমের কাছে গিয়ে থাকতে সে খুবই ভালোবাসে। কিন্তু এইবার কুসুম তার জীবনের সবথেকে বড় শেষ ভুলটা করলো। সে চরণকে ফিরিয়ে দিল কোনো কিছু বাস্তবতা না জেনেই। বৃন্দাবন যে চরণকে রাখবার জন্য এসছে এবং তাদের গ্রামে যে ভয়ঙ্কর কলেরার একটা প্রকোপ দেখা দিয়েছে সেই সব কিছু কুসুম শুনল না। সে নিজের আত্মমর্যাদা রাখতে গিয়ে, তাকে যে তারা গ্রহণ করেনি সেই প্রতিহিংসা চরিতার্থতা করতে গিয়ে সে বলে বসলো যে না, পরের ছেলেকে আমি রাখতে যাব কেন। ততদিনে কুসুমের মনস্তত্ত্ব সম্পূর্ণ ভেঙে পড়েছে। কুঞ্জর থেকে পাওয়া দুর্ব্যবহারে সে হয়ে উঠেছে প্রচণ্ড পরিমাণে অবসাদগ্রস্ত। সেই অবসাদের ভার সে চাপিয়ে দিল বৃন্দাবনের ওপর। বৃন্দাবনই পারত একমাত্র তাকে এই অবসাদ থেকে, এই খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার করতে। তাই বৃন্দাবনের রাগটা সে চরণের ওপর চাপিয়ে দিল এবং চরণকে তার কাছে রাখতে না করে দিল। যথারীতি চরণকে নিয়ে ফিরে গেল বৃন্দাবন সেই মৃত্যুপুরীতে এবং এক এক করে সকল ঘরে কলেরা রোগ ছড়াতে ছড়াতে বৃন্দাবনের ঘরেও এসে ঢুকলো। সবার প্রথম রোগগ্রস্ত হলেন বৃন্দাবনের বয়স্কা মা।
ভেদবমি, পায়খানা, সমস্ত রকম যে খারাপ নিদর্শনগুলো সব কিছু ফুটে উঠতে লাগলো। এবং ধীরে ধীরে একদিন রাত্রিবেলা বৃন্দাবনের মা মারা গেলেন। বৃন্দাবনের মা মারা যাওয়ার পরেই অদ্ভুতভাবে বৃন্দাবনের ছেলে চরণকে ধরলো এই রোগ। বৃন্দাবন বুঝতে পারছিল তার হাত থেকে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তবুও সে শেষ চেষ্টা করলো। গ্রামের যে পুষ্করিণীটির জল সকলে খায় এবং রান্না করে, সেই পুকুরের জল যাতে জীবাণুমুক্ত থাকে সেই জন্য বৃন্দাবন প্রতিবাদ করতে গেল। গ্রামের লোকেরা এতটাই মূর্খ যে তারা যে জল খাচ্ছে, যে জলে তারা রান্না করছে, সেই জলেই কলেরার নোংরা বমি পায়খানার বস্ত্র তারা কাচ্ছে। এই দৃশ্য দেখে বৃন্দাবন শিউরে উঠল। প্রতিবাদ করতে গিয়ে বৃন্দাবনের সঙ্গে গ্রামের গণ্যমান্য ব্রাহ্মণদের তর্ক বিতর্ক লাগলো। এক ব্রাহ্মণ অমানুষের মতো বৃন্দাবনকে অভিশাপ দিলেন, তোর বংশ লোপ হবে, তোর বংশ ধ্বংস হবে। বৃন্দাবন শিহরিয়ে উঠল। তার একমাত্র পুত্র চরণ, চরণ ছাড়া তার জীবনে আর কিচ্ছু নেই। সেই চরণের জীবনে এত বড় বিপদ ঘনীভূত হয়েছে যে বৃন্দাবন আর হিতাহিত জ্ঞান ঠিক রাখতে পারল না। শেষ পর্যন্ত আমরা দেখি সকলকে কাঁদিয়ে এবং বৃন্দাবনের সব আশা ভরসা শেষ করে দিয়ে চরণ মারা গেল। যে মুহূর্তে চরণ মারা যাচ্ছে ঠিক তার আগের মুহূর্তে কুঞ্জর শ্বশুরবাড়িতে বসবাসকারী কুসুম জানতে পারছে চরণের মৃত্যুর সংবাদ বা চরণের অসুস্থতার সংবাদ, এবং তার শাশুড়ি মা মারা গেছেন, বারল গ্রামে প্রচণ্ড কলেরা হয়েছে। সমস্ত কিছু শুনে কুসুম আর শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারলো না। সমস্ত মান সম্মান ত্যাগ করে, সমস্ত ইগো, সমস্ত অহংকার ত্যাগ করে সে ছুটে চলল নিজের শ্বশুরবাড়ির দিকে। এবং সে যখন গিয়ে দাঁড়ালো তার শ্বশুরবাড়িতে, তখন সেই বাড়ির যত রমরমা, সেই গৃহস্থ বাড়ির যত বৈভব, যত প্রাচুর্য, সব কিছু ততদিনে শেষ হয়ে গেছে। সেই বাড়ির বংশপ্রদীপ তখন নিভু নিভু। কুসুম চেষ্টা করলো চরণের সেবা করার, চরণের কাছে গিয়ে পৌঁছনোর, কিন্তু ততক্ষণে চরণ ইহজগতের মায়া ত্যাগ করেছে। শেষ পর্যন্ত চরণের মৃত্যুর মধ্যে দিয়ে বৃন্দাবন আর কুসুমের জীবন চরম শূন্যতায় পর্যবসিত হলো। স্বামী স্ত্রী সন্তান মিলে যে অপূর্ব সুন্দর একটি জীবন তারা গঠন করতে পারত, সেই জীবনের স্বাদ তাদের আর কোনোদিনই পূরণ হলো না। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। এই উপন্যাসের নাম কেন পণ্ডিত মশাই, সেই কথাটাই তো এতক্ষণ বলা হয়নি। আসলে বৃন্দাবন অবস্থাপন্ন ঘরের ছেলে হলেও এবং চাষবাস করে নানান রকমভাবে তাদের সংসার সম্পন্ন হলেও তার একটি শখ ছিল। সেই শখটি হচ্ছে নিজে লেখাপড়া শিখে গ্রামের মূর্খ সাধারণ ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো। নিজের বাড়িতেই সে একটি পাঠশালা খুলেছিল, যেখানে বিনামূল্যে সে গ্রামের বাচ্চাদেরকে শিক্ষিত করে তুলত। বিভিন্ন লেখাপড়া, অঙ্ক, বিজ্ঞান, বিভিন্ন ধরনের বিষয় সে বাচ্চাদের শেখাতো। সে ইংরেজি শেখাতো বাচ্চাদেরকে এবং তাদেরকে শিক্ষিত করার চেষ্টা করত। সেই কারণে গ্রামে বৃন্দাবনের একটি বিশেষ পরিচয় ছিল। গ্রামের ছোট ছোট শিশুরা তাকে পণ্ডিত মশাই বলে ডাকতো। বৃন্দাবন চেয়েছিল গ্রামের উন্নতি করতে। বৃন্দাবন চেয়েছিল গ্রামের বাচ্চা বাচ্চা ছেলেগুলিকে সুন্দরভাবে মানুষ করে তুলতে। কিন্তু তার নিজের সন্তানই যখন ঈশ্বর কেড়ে নিলেন, তখন বৃন্দাবনের সকল ইচ্ছা, বেঁচে থাকার সমস্ত সামর্থ্য যেন শেষ হয়ে গেল। এক লহমায় তার জীবন দ্বীপ নিভে গেল। শেষ পর্যন্ত বৃন্দাবন তার একটি বন্ধুর হাতে এই গ্রামের পাঠশালার দায়িত্ব এবং তার সঙ্গে তার সমস্ত ভূসম্পত্তি লিখে দিয়ে সন্ন্যাসী হয়ে পথে বেরিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করলো। যখন জীবন শেষ হয়ে গেছে, যখন তার আর কিচ্ছু নেই, জীবনের থেকে চাওয়া পাওয়ার মতো কিচ্ছু অবশিষ্ট নেই, চরণের মৃত্যুতে সে যখন চোখে অন্ধকার দেখছে, বিশ্ব পিতার কাছে হাহাকার করছে যে তার একমাত্র বুকের ধন, তার একমাত্র সন্তানকে কেন ঈশ্বর এইভাবে করে কেড়ে নিলেন, সে তো কোনো পাপ করেনি। তখনই তার পাশে এসে দাঁড়ালো কুসুম। কুসুম বলল, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। তুমি যদি পথে পথে ভিক্ষে করে বেড়াও, আমিও তোমার সঙ্গে পথে পথে ভিক্ষে করে বেড়াবো। তোমার যা জীবনের ব্রত, আমারও তাই জীবনের ব্রত হবে। যে কুসুম এবং বৃন্দাবন মিলে একদা অপূর্ব সুন্দর সোনার সংসার গড়ে তুলতে পারত, শাশুড়ি নিয়ে, সন্তান নিয়ে খুব অপূর্ব সুন্দর একটি বাতাবরণ তাদের মধ্যে সৃষ্টি হতে পারত, সুখে শান্তিতে প্রাচুর্যে ঐশ্বর্যে যারা গ্রামের 10 জনের মঙ্গল করতে পারত, সেই কুসুম আর বৃন্দাবন নিজেই আজকে নিঃস্ব হয়ে গেল। শুধুমাত্র পারস্পরিক ইগো, পারস্পরিক আত্মসম্মানের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি দুটি জীবনকে কিভাবে নষ্ট করে দিল, তারই অপূর্ব সুন্দর বর্ণনা আমরা পাই পণ্ডিত মশাই উপন্যাসে। তার সঙ্গে সঙ্গে পল্লী জীবনের ক্ষুদ্রতা, গ্রামের সাধারণ মানুষের নৃশংসতা, গ্রামের সাধারণ মানুষের কূটনীতি, ব্রাহ্মণ্যতন্ত্রের দাপট এবং ব্রাহ্মণদের দ্বিচারিতা এবং খারাপ ব্যবহার যা তারা সমাজের অন্য মানুষদের সঙ্গে করত, সেই সমস্ত কিছুর চিত্র অপূর্ব সুন্দরভাবে শরৎচন্দ্র গেঁথে দিয়েছেন এই উপন্যাসে।
উপন্যাসের কাহিনী মর্মস্পর্শী। উপন্যাসের কাহিনী পড়তে আমরা শুরু করেছিলাম যে রোম্যান্টিক একটি বাতাবরণ থেকে, উপন্যাসের কাহিনী যখন শেষ হলো তখন আমরা দুঃখে বিষাদে পরিপূর্ণ হয়ে গেলাম। এই পরিণতি আমরা কেউ চাইনি, এই পরিণতি কুসুম চায়নি, এই পরিণতি বৃন্দাবন চায়নি। কিন্তু তবুও নিয়তির অমোঘ পরিহাসে একটি সম্পন্ন প্রাচুর্যপূর্ণ পরিবার ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। যে বাড়িতে প্রত্যেক দিন রাধা মাধবের সেবা হতো, যে বাড়ি থেকে প্রসাদ বিতরণ করা হতো সমগ্র গ্রামে, যে বাড়িতে বাচ্চারা বিনামূল্যে পড়তে আসতো, বিনামূল্যে তারা স্লেট পেন্সিল সমস্ত কিছু পেত, সেই বাড়ির বোধহয় এহেন একটি পরিণতি কাম্য ছিল না। কিন্তু ঈশ্বরের ওপর, অদৃষ্টের ওপর কিচ্ছু নেই। তাই শেষ পর্যন্ত আমরা দেখলাম কিভাবে করে আত্মসম্মানের টানাপোড়েনের জন্য এবং ভুল বোঝাবুঝির জন্য দুটো জীবন নষ্ট হয়ে গেল। শেষ পর্যন্ত বৃন্দাবন পণ্ডিত মশাই রূপে তার যে ঔদার্য, তার যে সহ্য ক্ষমতা, সেই সমস্ত কিছু নিয়ে সন্ন্যাসী হয়ে গেল এবং সঙ্গে অবশ্যই সে গ্রহণ করলো সর্বহারা কুসুমকে। এইভাবে করেই কাহিনী সমাপ্ত হলো। আজকের এই উপন্যাস পণ্ডিত মশাইয়ের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো। বিভিন্ন পাঠ্য বিষয়ের আলোচনা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে এরকম ধরনের আরও বিভিন্ন রকম বাংলা সাহিত্যের বিখ্যাত রচনার আলোচনা পাওয়ার জন্য। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।